ভাই থামেন 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 থামেন, আপনি লাইফ স্কুটারের আশিক ভাই না? হ্যাঁ ভাই, কি হয়েছে? আপনারা বলছিলেন 50,000 কিলোমিটার চালানোর পর সুজুকি এক্সেসের রিভিউ দিবেন। এখন কত কিলোমিটার চালাইছেন? এখন তো ভাই 65,000 কিলোমিটারের উপরে চালানো হয়ে গেছে। তো আপনি রিভিউ দিতেছেন না কেন? আচ্ছা ঠিক আছে, আপনাদের রিকোয়েস্টে সুজুকি এক্সেসের রিভিউ দিব শীঘ্রই। শীঘ্রই না ভাই, আজকেই দেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন লাইফ উইথ স্কুটার, আর আজকে আপনারা দেখবেন বাংলাদেশে সুজুকি এক্সেসের সবচেয়ে ডিটেইলড রিভিউ। সুজুকি এক্সেস বাংলাদেশে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার 125cc সেগমেন্টের একটা স্কুটার। আমি প্রথমে সুজুকি এক্সেসের ইঞ্জিন নিয়ে কথা বলবো। আমি ইঞ্জিনের টর্ক, বিএইচপি এগুলো সম্পর্কে কোনো কিছুই বলবো না, আপনাদের শুধু ইঞ্জিনের যে রিয়েল পারফরমেন্স ওই জিনিসটাই বলবো, যেটা আপনার অ্যাকচুয়ালি কাজে লাগবে। কারণ খাতা কলমে অনেক কিছুই থাকে যেগুলো আপনার ডেইলি টু ডেইলি পারফরমেন্সে আসলে তেমন একটা কাজে লাগে না। সো আসল কথায় আসি, 65,000 কিলোমিটার চালানোর পর ইঞ্জিন নিয়ে যদি আমার একটা কথাই বলতে হয়, সেটা আমি বলবো যে ইঞ্জিনটা হ্যাভি স্মুথ। লো স্পিডে একটু ভাইব্রেশন করলেও যখনই আপনি স্পিড বাড়াবেন ভাইব্রেশন ততই গায়েব হয়ে যাবে, এবং যখন আপনি ম্যাক্সিমাম স্পিডে টানতে থাকবেন তখন কোনো ধরনের ভাইব্রেশন আপনি একদমই ফিল করবেন না। আর স্পিডের কথা যেহেতু বললামই, সুজুকি এক্সেস 125-এ আমি সর্বোচ্চ স্পিড পাইছি 105 কিলোমিটার পার আওয়ার। এখানে আমি বলে রাখি যে আমার ওজন প্রায় 85 কেজি, তাহলে বুঝতেই পারছেন এই স্কুটারটার পাওয়ার কোনো দিক দিয়ে কম মনে হবে না হাইওয়েতে। আরেকটা কথা বলি, সুজুকি এক্সেস হচ্ছে বাংলাদেশে স্কুটার সেগমেন্টে ওয়ান অফ দ্য মোস্ট ফুয়েল এফিশিয়েন্ট স্কুটার। আমি এই স্কুটারে এভারেজ 55 থেকে 57 পর্যন্ত মাইলেজ পাই। যারা সিটি রোডের ভিতরে চালান তারা অবশ্যই আমার থেকে কিছুটা কম পাবেন, তবে এই স্কুটার বাংলাদেশের যে স্কুটারগুলো আছে সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি মাইলেজ দেওয়া স্কুটার। আমি যখন প্রথম দিকে স্কুটারটা চালাইতাম তখন মাইলেজ যদিও একটু কম পাইতাম। আমি সর্বনিম্ন এটাতে মাইলেজ পাইছি 39, আর সর্বোচ্চ মাথা নষ্ট করা 71 পর্যন্ত আমি মাইলেজ পাইছি এই স্কুটারটা থেকে। অর্থাৎ বুঝতেই পারছেন, যারা স্কুটারের মাইলেজ নিয়ে চিন্তিত সুজুকি এক্সেস তাদের জন্য নাম্বার 1 চয়েস হতে পারে। সমতল থেকে পাহাড়ে সব জায়গায় সুজুকি এক্সেসের পারফরমেন্স দুর্দান্ত। এবার আসি সুজুকি এক্সেসের টায়ার সেগমেন্ট নিয়ে। টায়ার সেগমেন্টে আপনারা সামনে পাচ্ছেন 12 সাইজের চাকা, আর পেছনের দিকে যদি দেখেন আপনারা পেছনের দিকে আছে 10 সাইজের চাকা। এটা একটা ডাউনগ্রেড অবশ্যই বলতে হবে, কারণ আমরা চাই যে স্কুটারের চাকা যত বড় হবে রাস্তায় যত প্রকারের ভাঙ্গাচোরা আছে এগুলো সহজেই উতরে যেতে পারবে। বাট সুজুকি এক্সেসের পিছনের চাকাটা 10 সাইজের হওয়ায় কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ভাঙ্গাচোরাতে একটু স্ট্রাগল করতে হয়। এক্ষেত্রে টিভিএস এন্টর্ক আর হিরো জুম 125 সুজুকি এক্সেসের থেকে একটু আগায় আছে, যেহেতু তাদের চাকাগুলো একটু বড়, ভাঙ্গাচোরা রাস্তায় ওরা খুব স্মুথলি রান করতে পারে। সুজুকি এক্সেস এই জায়গাটাতে একটু স্ট্রাগল করে। অর্থাৎ যাদের নিয়মিত রাস্তায় ভাঙ্গাচোরা রাস্তা রাইড করতে হয় তাদের ক্ষেত্রে আমি বলবো সুজুকি এক্সেস অ্যাভয়েড করার জন্য। সামনের মাঠগার্ডটা মেটালের, এটা দিয়ে একটা লাভ হয়েছে, যেটা হচ্ছে কি যখনই আপনি কোনো অ্যাক্সিডেন্ট করবেন অথবা কোনো কিছুর সাথে লাগবে, এটা প্লাস্টিক না হয়, এটা ফেটে যাবে না, এটা ডেন্ট হয়, ডেন্ট হইলে এটা খুব সহজেই আবার ঠিক করে নেওয়া যায়। এই ক্ষেত্রে এই জিনিসটা আমি বলবো একটা প্লাস পয়েন্ট সুজুকি এক্সেসের জন্য। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এই সেগমেন্টের স্কুটারগুলোর ক্ষেত্রে এটা প্লাস্টিকের দেওয়া থাকে, যে কারণে খুব তাড়াতাড়ি দেখা যায় যে এটা ভেঙে যায়। এবার আসেন এটার হেডলাইট নিয়ে একটু কথাবার্তা বলি। হেডলাইটটা এলইডি, এটা একটা প্লাস পয়েন্ট ঠিক আছে, কিন্তু আমার মনে হয় হেডলাইটের আলোটা যথেষ্ট না। আপনি যদি হাইওয়েতে স্কুটার নিয়ে যান তাহলে আপনাকে স্ট্রাগল করতে হবে। আমার কাছে লাইটটা খুব একটা পাওয়ারফুল মনে হয় নাই, এই কারণে অবশ্যই আমি ফগ লাইট লাগাই নিয়েছি। আপনারা যদি হাইওয়েতে ট্রাভেল করেন অথবা লং ট্যুরে যান তাহলে অবশ্যই রিকমেন্ডেড থাকবে একটা ফগ লাইট লাগাই নেওয়ার জন্য, যেহেতু সুজুকি এক্সেসের হেডলাইটের শুধুমাত্র লাইটটা চেঞ্জ করা যায় না, পুরো সিস্টেমটাকেই চেঞ্জ করতে হয়। এই জিনিসটা একটু ঝামেলার। আমার রিকমেন্ডেশন থাকবে যে আপনারা ফগ লাইট লাগাই নেবেন। তবে হেডলাইটের ক্ষেত্রে আরেকটা জিনিস বলে রাখি, এটা অলওয়েজ অন হেডলাইট সিস্টেম, অর্থাৎ এই হেডলাইটটা সবসময় জ্বালা থাকবে যতক্ষণ আপনি রাইড করবেন। এক্ষেত্রে এটা একটা সেফটি ফিচার। আমি বলবো যে এই সেফটি ফিচারটা থাকা উচিত প্রত্যেকটা বাইক অথবা স্কুটারে, যেন অ্যাক্সিডেন্টটা না হয়। তবে অনেকেই আপনাকে বলবে যে ভাইয়া হেডলাইট জ্বলে, আপু হেডলাইট জ্বলে, এই জিনিসটা আপনি কর্ণপাত করবেন না, কারণ এটা একটা সেফটি ফিচার। এটা অবশ্যই আপনাকে একটা সুরক্ষা দিবে রাস্তাঘাটে চলাচল করার সময়। আর আপনারা দেখতে পাচ্ছেন যে দুই পাশে দুইটা পার্কিং লাইট আছে। এই পার্কিং লাইটগুলা যখন আপনি লং ট্যুরে যাবেন অথবা কোনো একটা গ্রুপ ট্যুরে যাবেন তখন আয়নাতে আপনাকে পিছনে নোটিস করতে আপনার সামনের রাইডারের জন্য হেল্পফুল হবে, অথবা বাস অথবা ট্রাক ড্রাইভাররাও আপনাকে এটা খুব সহজেই নোটিস করতে পারবে। হেডলাইট প্লাস পার্কিং লাইটগুলো যখন জ্বলা থাকবে তখন আপনাকে নোটিস করাটা খুব বেশি ইজি হয় যে পিছনে আরেকটা গাড়ি আছে আমার। এবার আসি ডিসপ্লে সেকশনে। ডিসপ্লে সেকশনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্পিড মিটারটা অ্যানালগ, যে জিনিসটা 2 লাখ টাকা বাজেটের একটা স্কুটারে কোনোভাবেই প্রত্যাশা করা যায় না।
স্পিড মিটারটা অ্যানালগ হইলেও এখানে ছোট একটা ডিজিটাল মিটার আছে, যেটার মধ্যে আপনারা দেখতে পাবেন হচ্ছে টোটাল অডোমিটার, 2টা ট্রিপ মিটার, সাথে আছে ক্লক, ব্যাটারি ভোল্টেজ, ডিসপ্লে ব্রাইটনেস, এই আর কি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার টোটাল অডোমিটার হচ্ছে ৬৬,৭২৩ কিলো। ফুয়েল সেন্সরটা 100% অ্যাকুরেট। অনেকেই বলেন যে ফুয়েল সেন্সরটাতে সমস্যা। অ্যাকচুয়ালি যে জিনিসটা হয়, অনেকেই সাইড স্ট্যান্ডে রেখে যখন আবার স্কুটারটা অন করেন তখন ফুয়েল সেন্সরে অ্যাকুরেট রেজাল্টটা শো করতে পারে না। যখন আপনি ডাবল স্ট্যান্ডে রাখবেন তখন ফুয়েল সেন্সরটা 100% অ্যাকুরেটলি কাজ করে, অথবা যখন আপনি কিছুক্ষণ রাইড করবেন তখনই আপনাকে ফুয়েল সেন্সরটা আপনার অ্যাকুরেট ফুয়েল ইন্ডিকেটরটা দেখাবে। অনেক স্কুটারেই দেখা যায় যে এই জিনিসটা ঠিকমতো কাজ করে না, যার জন্য অনেক সময় স্ট্রাগল করতে হয়। তবে সুজুকি এক্সেসে এই জিনিসটা নেই, আমি আগেই বলে রাখি। আর আরেকটা জিনিস আমি এখানে ট্রিপ মিটারের ক্ষেত্রে আমি বলতে চাই, যে জিনিসটা আপনাকে কেউই বলবে না, সেই জিনিসটা আমি খেয়াল করছি, যেটা শুধুমাত্র আমার একটা এক্সপেরিমেন্ট ছিল। সেটা দেখছি যে আমি প্রতি 100 কিলোমিটারে এই স্কুটারটা 105 থেকে 107 কিলোমিটার শো করে। অর্থাৎ আপনি যদি 100 কিলোমিটার যান তখন দেখবেন যে এটা 5 থেকে 7 কিলো পরিমাণ বেশি দেখাবে। এটা শুধুমাত্র আমার একটা এক্সপেরিমেন্ট, এটা কোনো পরীক্ষিত ডাটা না, শুধুমাত্র আমার অবজারভেশনে আমি এই জিনিসটা পাইছি, আমি তাই আপনাদেরকে বলে রাখলাম। এছাড়াও একটা নির্দিষ্ট কিলো পর পর এখানে অয়েল চেঞ্জ ইন্ডিকেশন আসবে, তার মানে আপনার ইঞ্জিন অয়েল চেঞ্জ করার জন্য এটাও আপনাকে ইন্ডিকেট করবে। এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে। ওকে, এবার আমি এর সুইচ প্যানেলগুলো সম্পর্কে একটু বলি। সুইচ প্যানেলের উপরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন একটা হাই বিম, লো বিম সুইচ। এখানে আপনারা কোনো পাস সুইচ পাচ্ছেন না। এই জিনিসটা আমার কাছে একটা ডাউন সাইড মনে হয়েছে। আমার মনে হয় একটা পাস সুইচ থাকা উচিত ছিল অন্তত পক্ষে। এদিকে একটা ইন্ডিকেটর লাইট দেখতে পাচ্ছেন। ইন্ডিকেটর লাইটটাতে ডানে এবং বামে ইন্ডিকেট করা যায়, কিন্তু এখানে কোনো ধরনের হ্যাজার্ড লাইট আপনারা পাচ্ছেন না। অর্থাৎ একটা সুইচের মাধ্যমে 4টা ইন্ডিকেটর জ্বালানোর যে অপশন, এই জিনিসটা আপনারা সুজুকি এক্সেসে পাচ্ছেন না। নিচের দিকে আছে হর্ন। এই হর্নটা শহরের রাস্তায় মোটামুটি ডিসেন্ট হইলেও এই জিনিসটা খুব বেশি লাউড না। আপনারা যখন হাইওয়েতে যাবেন এই জিনিসটাতে আপনারা একটু কমতে ফিল করবেন। এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটা সেলফ স্টার্টার। এটা আপনি চাইলে অফও করে রাখতে পারেন জ্যামের মধ্যে পড়লে, আবার যখন গাড়ি চালাবেন তখন সেলফটা দিয়ে খুব সহজেই আপনারা রাইড করতে পারবেন। স্টার্টের কথা যেহেতু বললামই, এখানে আপনারা সুজুকি এক্সেসে একটা কিক স্টার্টও পাচ্ছেন। এখানে কিকের অপশন দেওয়া আছে, অর্থাৎ যদি আপনি বিপদে পড়েন তার মানে তখন আপনি কিক স্টার্টের মাধ্যমেও গাড়িটাকে অন করতে পারবেন। আচ্ছা, মিররগুলো সম্পর্কে একটু বলি। আমি যখন সুজুকি এক্সেস কিনছি তখন মিররগুলো এরকম ছিল। এখন যে সুজুকি এক্সেসগুলো নতুন বাজারে আসছে এগুলাতে রাউন্ড শেপের একটা মিরর দেওয়া থাকে। রাউন্ড শেপের ক্ষেত্রে আমি বলবো যে রাউন্ড শেপের চেয়ে এই মিররগুলাই আমার কাছে এফিশিয়েন্ট মনে হয়েছে। এখানে পিছনের জিনিসগুলো খুব সুন্দর দেখা যায়। রাউন্ড শেপটা দেখতে সুন্দর, ক্লাসিক, আমি জানি। তারপরেও প্র্যাকটিক্যালি আপনি যদি চিন্তা করেন, এটাতে পিছনের জিনিসগুলা এটার মতো সুন্দর করে দেখা যায় না। তাই যারা নতুন স্কুটার কিনবেন এই জিনিসটা মাথায় রেখে তারপর স্কুটারটা দেখবেন। সুজুকি এক্সেসে আপনারা পাচ্ছেন কম্বি ব্রেক সিস্টেম, অর্থাৎ একটা ব্রেক চাপলেই 2টা ব্রেক একসাথে সমানে কাজ করে। বাম পাশের ব্রেকটা চাপলে সামনে এবং পিছনে 2টা সমানে কাজ করে 40-60 রেশিওতে। আর সামনের দিকে আপনারা পাচ্ছেন হচ্ছে ডিস্ক ব্রেক। আমার মতামত হচ্ছে যখন কোনো ইমার্জেন্সি সিচুয়েশন আসে তখন আপনারা আগে বাম হাতের ব্রেকটা চেপে তারপর ডান হাতের ব্রেকটা চাপবেন। কারণ অনেক সময় দেখা গেছে যে অনেকেই বলছে সুজুকি এক্সেসের ব্রেক চাপলে এটা স্কিড করে, অনেকেই বলছে যে এটা নিয়ে আমি পড়ে গেছি, এই সমস্ত জিনিসপত্রগুলো অনেক সময় শোনা যায়। এর জন্য আমার সাজেশন থাকবে যে এই ঝামেলা আপনার কানে নেওয়ারই দরকার নাই। আপনি বাম হাতের ব্রেকটা আগে চাপবেন, তারপরে ডান হাতের ব্রেকটা চাপবেন, তাহলে গাড়িটা খুব সুন্দর এক জায়গায় দাঁড়ায় যাবে। মানুষের কথায় কান দিয়ে লাভ নাই, আপনি আপনার পছন্দ মতো স্কুটার কিনবেন। আচ্ছা, কমফোর্টের দিক দিয়ে কিন্তু সুজুকি এক্সেস ওয়ান অফ দ্য বেস্ট। আপনি বাজার করার জন্য এখানে বড় একটা লেগ স্পেস পাচ্ছেন, আর এখানে পাচ্ছেন একটা হুক। এখানের হুকটা যথেষ্ট মজবুত। এই জিনিসটাতে অনেক কিছুই ক্যারি করা যায়, অনেক ভারী কিছু ক্যারি করে দেখছি, এই জিনিসটা ভাঙে না। এইখানে আরেকটা হুক আপনি পাবেন, যদিও আমার এই হুকটা ভাঙা। সার্ভিস সেন্টারের এক পিচ্চি পাকনামি করতে গিয়ে আমার এই হুকটা ভেঙে ফেলছে, কিন্তু এই জিনিসটাও খুবই কাজের। আপনি এখানে কোনো একটা মালামাল রেখে এখানে আপনি হ্যাঙ্গারে বা হুকটাতে আপনি লক করে দিতে পারবেন এই হুকটা, আর এখানে যে কোনো জিনিস ঝুলায় নেওয়া যায়। খুবই শক্তিশালী একটা হুক। এই জিনিসটা আপনাকে খুব হেল্প করবে বাজার সদাই করার জন্য। আর স্পেসের কথা যেহেতু বললামই, এই স্কুটারের আন্ডার সিট স্টোরেজটাও কিন্তু বিশাল। এই আন্ডার সিট স্টোরেজে আপনি অনেক কিছু একসাথে ক্যারি করতে পারবেন। আমি আমার রেইনকোট থেকে উইন্ড ব্রেকার থেকে যাবতীয় সব কিছু এই স্টোরেজেই রাখি। আপাতত আপনাদের দেখানোর জন্য স্টোরেজটা খালি করছি জাস্ট। আচ্ছা, সুজুকি এক্সেসে যে কী পরিমাণ মালামাল ক্যারি করা যায় তার একটা নমুনা দেখাই জাস্ট। এখানে দেখেন আমি পিছনে একটা ব্যাগ বাঁধছি, এটা প্রায় 50 কেজি হবে। তার উপরে একটা চেয়ার আছে, সামনের দিকে বালতিতে ভরা জিনিসপত্র, আবার উপরে আরেকটা বস্তা, এটার ভিতরে কম্বল আছে। তো দেখতেই পাচ্ছেন এটা একটা মিনি পিক আপ বলা চলে।
আর সিটটা দেখতেছেন, সিটটা অনেক ওয়াইড, এই জিনিসটা খুবই কমফোর্টেবল। আপনি যদি দুইজনও চালান খুবই কমফোর্টেবলি বসা যায়। এমনও হয়েছে যে আমরা একসাথে গ্রুপ ট্যুরে গেছি, বাইকের পিলিয়ন বলছে যে ভাই আমি তোর সিটের পিছনে বসতে চাই, আমার অনেক আনকমফোর্টেবল লাগতেছে, তোর সিটের পিলিয়ন সিটটা অনেক বেশি কমফোর্টেবল, আমি এখানেই বসতে চাই। অর্থাৎ রাইডারের জন্য এবং পিলিয়নের জন্য যথেষ্ট পরিমাণে স্পেস আছে এই জায়গাটাতে এবং বসে খুবই আরাম। আর আপনি যখন একসাথে চালাবেন, ডাবলিং চালাবেন, তখন বাইকের ব্যালেন্স, সাসপেনশন, ব্রেক খুব ভালো কাজ করে আমার এক্সপিরিয়েন্সে। আচ্ছা, এবার আসি ফুয়েল ট্যাঙ্কের ব্যাপারটাতে। আপনি এখানে এক্সটার্নাল ফুয়েল ক্যাপ পাচ্ছেন, অর্থাৎ প্রত্যেকবার ফুয়েল লোড করার সময় আপনার সিটটা ওপেন করতে হচ্ছে না, এটা একটা ভালো বিষয়। তবে আশাহত করার একটা ব্যাপার হচ্ছে এটাতে শুধুমাত্র 5 লিটারই ফুয়েল লোড করা যায়, যেটা সিটি রাইডের জন্য এনাফ হলেও হাইওয়েতে একটু স্ট্রাগল করতে হয়। বাট এটার যেহেতু আমি বলছি মাইলেজ অনেক ভালো, এই জিনিসটা একটু পোষায় দেয় আর কি। তবে আমি আপনাকে আরেকটা জিনিস বলে রাখি, আপনি যদি একদম নেক পর্যন্ত এটার ফুয়েল ভরতে পারেন তাহলে এটাতে 5.2 লিটার পর্যন্ত ফুয়েল ভরা যায়। এটা শুধুমাত্র আমার এক্সপেরিমেন্ট। তবে ফুয়েল যদি আরেকটু বেশি ভরা যেত তাহলে অবশ্যই এটা আমাদের জন্য একটু কনভিনিয়েন্ট হতো। পেছনের দিকে টেল লাইটটা দেখতেছেন, টেল লাইটটা বাল্ব, এটা বলে নেই আগেই। তবে সমস্যার কথা হচ্ছে টেল লাইটের যে লাইটটা আছে, কেন জানি এই লাইটটা আমার লুজ হয়ে গেছে। আর আপনি দেখবেন যে এই লাইটটাতে অনেক ধরনের ক্র্যাক দেখা যাচ্ছে, লাইটের যে উপরের কাভারটা আছে। এই জিনিসটা আমি খেয়াল করছি অনেকেরই আছে। তো অনেকের সাথে কথা বলে যেটা জানলাম, এখানে ফুয়েল লোড করার সময় যে অকটেনটা দিক দিয়ে পড়ে, এই জিনিসটার কারণে তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে এই গ্লাসটা ফেটে যায়। যদিও আমার এখানে দেখতে পাচ্ছেন আমি গার্ড লাগায় রাখছি, অর্থাৎ বাইরে থেকে কোনো ফোর্সের কারণে এই লাইটটা ফাটে নাই, অথবা খুব বেশি ঝাঁকির কারণেও ফাটে নাই। ফার্স্টে সম্ভবত তেল পড়ার কারণে এই গ্লাসটা ফেটে যায়। চাইলে এটা চেঞ্জ করে নেওয়া যায়, বাট অনেক সময় দেখা যায় যে পার্টস অ্যাভেলেবল থাকে না, এই জন্য আমার এটা চেঞ্জ করা হয় নাই। এটা একটু লুজ হয়ে আছে, চাইলে এটা চেঞ্জ করে ফেলানো যায়। আর যদি সাসপেনশন নিয়ে কথা বলি, সাসপেনশন ওভারঅল আমার কাছে খুব বেশি কমফোর্টেবল মনে হয় নাই, কারণ স্কুটারগুলা শুধুমাত্র সিটি রাইডের জন্যই তৈরি। সিটিতে সাধারণত ভাঙাচোরা রাস্তা থাকে না। তবে যদি আপনি পিলিয়ন নিয়ে রাইড করেন সেক্ষেত্রে স্কুটারের সাসপেনশন খুব ভালো কাজ করে। সাসপেনশনে আমি এটাকে 10-এ 7 দিব। তবে অন্যান্য স্পোর্টস সেগমেন্টের যে স্কুটারগুলো আছে সেগুলোর সাসপেনশন আরও খারাপ। যদি আপনি কম্পেয়ার করেন টিভিএস এন্টর্কের সাথে, হিরো জুম 125 এর সাথে, তাহলে সেটার তুলনায় সাসপেনশনটা একটু ভালো, রেজেডারের সমসাময়িক বলতে পারেন। সিট হাইটের দিকে যদি চিন্তা করেন, আমি 5 ফুট 10 ইঞ্চির একটা ছেলে, আমার জন্য সিট হাইট খুব বেশি কমফোর্টেবল মনে হয়। বাট এক একজনের কাছে এক এক রকম হইতেই পারে। আমার সাজেশন থাকবে, আপনি যদি কিনতেই আগ্রহী হন তবে শোরুমে গিয়ে স্কুটারে বসে তারপরে আপনি স্কুটার কেনার জন্য সিদ্ধান্ত নেবেন। এক একজনের হাইট এক এক রকম হইতে পারে। তবে আমার ক্ষেত্রে আমি বলবো যে 5 ফুট 4 থেকে 6 ফুটের মানুষ অনায়াসে সুজুকি এক্সেস স্কুটারটা চালাতে পারবেন, তাদের জন্য তেমন একটা সমস্যা হবে না। আচ্ছা, এবার স্কুটারটা চালাতে চালাতে আপনাদের সাথে কয়েকটা বিষয় শেয়ার করি। স্কুটারটা চালানোর সময় হেভি স্মুথ ফিল হয়, ইঞ্জিন থেকে এক্সট্রা কোনো নয়েজ পাওয়া যায় না বললেই চলে। আপনি স্পিড আপ করলেও কোনো ধরনের ভাইব্রেশন ফিল হয় না। সাধারণত লোয়ার সিসি বাইক অথবা স্কুটারে স্পিড আপ করার সাথে সাথে ভাইব্রেশনের পরিমাণ বাড়তে থাকে, বাট সুজুকি এক্সেসে খুব স্মুথলি স্পিড আপ করা যায়, কোনো ধরনের ভাইব্রেশন ফিল হয় না। 80 পর্যন্ত একদম স্মুথলি গাড়ির টান ওঠে। এটির পরে বোঝা যায় যে ইঞ্জিনটা এক্সট্রা ওয়ার্ক করতেছে। ম্যাক্সিমাম স্পিডেও খুব বেশি যে ভাইব্রেশন ফিল করবেন এরকমটা না, ইঞ্জিনটা যথেষ্ট স্মুথ। আচ্ছা, এবার আসি 65,000 কিলোমিটার পর্যন্ত চালানোর পরে কি কি পার্টস আমার চেঞ্জ করতে হয়েছে। শুধুমাত্র মেজর পার্টসগুলোর কথাই বলবো, যেগুলো রেগুলার চেঞ্জ করতে হয় সেগুলোর কথা বলবো না। সামনের দিক থেকে যদি আসি, ফ্রন্ট টায়ারটা আমার চেঞ্জ করতে হয়েছে 50,000 কিলো পরে, খুব রিসেন্টলি এটা চেঞ্জ করছি। আর পেছনে যদি ব্যাক টায়ারের কথা বলি, ব্যাক টায়ারটা চেঞ্জ করছি প্রথমে 30,000 কিলো যখন হয়েছে তখন, এখন দ্বিতীয়বার আবার চেঞ্জ করার সময় চলে আসছে। তারপরে সামনে যেটা চেঞ্জ করছি সেটা হচ্ছে ব্যাটারিটা ঠিক কবে চেঞ্জ করছি এখন মনে নাই, তবে ব্যাটারিটা একবারই চেঞ্জ করছি। আমি ওয়ালটনের একটা ব্যাটারি লাগাইছিলাম, এটা এখন পর্যন্ত আমাকে ভালোই সাপোর্ট দিচ্ছে, জানি না কতদিন দিবে। আমি যে কাজটা করি সেটা হচ্ছে সকালবেলা কিক স্টার্ট দিয়ে স্কুটারটা অন করার চেষ্টা করি সবসময়ই, তো এটাতে ব্যাটারির উপরে প্রেশারটা একটু কম পড়ে। আর বেল্ট আমি চেঞ্জ করছি একবার, সেটাও 50,000 কিলো হয়েছে পরে নিজে থেকে চেঞ্জ করে নিয়েছি, কারণ রাস্তাঘাটে কখন বিপদ ঘটে বলা যায় না। স্পার্ক প্লাগ আমি চেঞ্জ করছি 2 থেকে 3 বার, এক্স্যাক্টলি মনে নাই, যখনই সমস্যা বেশি মনে হয়েছে তখনই চেঞ্জ করছি। ইউজুয়ালি প্রতি সার্ভিসেই একবার করে চেক করা হয়। রোলার বলগুলো চেঞ্জ করছি 2 বার বা 3 বার, যেটার কারণে ইনিশিয়ালি ভাইব্রেশনটা ফিল হয়। অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে
স্কুটারটা স্টার্ট করার সময় ভাইব্রেশন অতিরিক্ত ফিল হয়। তো এই জিনিসটা হয় রোলার বলের কারণে। এগুলো চেঞ্জ করে নিলে আর সেই সমস্যাটা থাকে না। স্টেপার মোটর নামে আরেকটা জিনিস আমি চেঞ্জ করছি 2বার। ইউজুয়ালি যারা এক্সেস চালান তারা একটা সমস্যা প্রায় ফেস করে, সেটা হচ্ছে থ্রটল ছেড়ে দিলে বা স্পিড কমায় নিয়ে আসলে দেখা যায় যে স্কুটারটা বন্ধ হয়ে যায়। অনেক সময় এই জিনিসটা হয়, যারা অনেক দিন ধরে স্কুটার চালাচ্ছেন তারা ভালো বলতে পারবেন। তো এই জিনিসটা হয় স্টেপার মোটর নামে এই ছোট্ট একটা পার্টস, এটার প্রবলেমের কারণে। তো এটা আমি এই পর্যন্ত 2বার চেঞ্জ করছি। এখন পর্যন্ত স্টেপার মোটর যেটা আছে এটা ভালো আছে। সাসপেনশনের বুশটা আমার চেঞ্জ করতে হয়েছে, ছোট একটা জিনিস, এটাও প্রায় 40,000 কিলো গেছে পরে চেঞ্জ করে নিতে হয়েছে। সামনে ফ্রন্টে সাসপেনশনের অয়েল সিলটা কেটে গেছিলো বাম পাশেরটা, সেটাও খুব রিসেন্টলি চেঞ্জ করতে হয়েছে। 60,000 কিলোমিটার হয়েছে সম্ভবত তখন। আর সুইচ প্যানেলের মধ্যে আমার ইন্ডিকেটর আর হর্নের সুইচটা নষ্ট হয়ে গেছিলো, এই দুইটা জিনিস আমার চেঞ্জ করতে হয়েছে। হর্নের সুইচটা চেঞ্জ করার সাথে সাথে আমি আমার স্টক হর্নটাও চেঞ্জ করে নিয়েছিলাম। পালসারের যে ডাবল হর্নটা আছে ওইটা লাগাইছিলাম, ওইটা লাগানোর ফলে এই হর্নটা অনেক বেশি লাউড হয়েছে হাইওয়েতে, যে জিনিসটা আমাকে হেল্প করে। আচ্ছা, এবার আরেকটা ব্যাপার স্কুটার চালাতে চালাতেই বলে দিই, সেটা হচ্ছে এই স্কুটারের ওয়েট সম্ভবত 104 কি 5 কেজি, বাট স্কুটারটার ওয়েট ডিস্ট্রিবিউশনটা ব্যালেন্সড না। আমার কাছে মনে হয় স্কুটারটার ম্যাক্সিমাম ওয়েটটাই পেছনের দিকে, সামনের দিকটা তুলনামূলক হালকা, যেই কারণে প্রায় কাছাকাছি ওজনের অ্যান্টর্ক অথবা টিভিএস উইগো হ্যান্ডলিং করাটা যতটুকু ইজি, আমার কাছে মনে হয়েছে যে সুজুকি এক্সেস হ্যান্ডলিং করাটা একটু টাফ, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। এই স্কুটারটাকে ডাবল স্ট্যান্ড করা অথবা পার্কিংয়ের সময়ে একটু হ্যাসেল পোহাইতে হইতে পারে। এটা শুধুমাত্র আমার ধারণা, সাজেশন থাকবে কেউ কেনার আগে অবশ্যই স্কুটারটা দেখে বসে এবং সম্ভব হইলে একটু চালিয়ে তারপর কিনলে জিনিসটা অ্যাপ্রোপ্রিয়েট হবে আপনার জন্য। একটা স্কুটার বা বাইক কিনলে সাধারণত এটা সার্ভিস নিয়ে অনেকেই টেনশনে থাকেন। সুজুকি এক্সেসের ক্ষেত্রে আমি যদি বলি, সার্ভিস একদম আমাকে আশাহতও করে নাই, আবার খুব যে বেশি ভালো সার্ভিস পাইছি ওভারঅল আমি সেটাও বলবো না। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে স্কুটারের যেই প্রবলেমগুলো এগুলো সলিউশনযোগ্য। পার্টসের ক্ষেত্রে যদি বলি, পার্টস মোটামুটি অ্যাভেলেবেল থাকে, খুব বেশি কমপ্লেক্স পার্ট যদি নষ্ট না হয় সেক্ষেত্রে আপনারা সব ধরনের পার্টসই অ্যাভেলেবেল পাবেন বাজারে। যদি শোরুমগুলোতে নাও পাওয়া যায়, বংশালে কিছু কিছু দোকানে এর পার্টসগুলো পাওয়া যায়, অথবা কিছু অনলাইন পেজ আছে, ওগুলাতে আপনারা চাইলেই পার্টসগুলো সংগ্রহ করতে পারেন। যদি অ্যাক্সিডেন্ট হিস্ট্রির কথা জিজ্ঞেস করেন, হ্যাঁ আমি অ্যাক্সিডেন্ট করছি, সেটাও আমার নিজের দোষে। একটা অ্যাক্সিডেন্টের হিস্ট্রির কথা বলি, যেটা হচ্ছে আমার পিছনের টায়ারের হাওয়া একদম ছিলই না, সেই জিনিসটা আমি নোটিস করতে পারি নাই। ফলে কি হয়েছে, যখনই আমি স্কুটার টান দিয়েছি স্কুটারের টায়ারটা রিম থেকে খুলে গেছিল, পরে আমি পড়ে গেছিলাম, এই জিনিসটা একটা দুর্ভাগ্য। আরেকটা অ্যাক্সিডেন্ট করছিলাম, সেটা হচ্ছে কাদার মধ্যে। একটা কনস্ট্রাকশন সাইটে আমি গেছিলাম, ওইখানে কাদা হয়েছিল, সন্ধ্যার পরে ছিল, এর জন্য আমি বুঝতে পারি নাই, তখন আমি গাড়িটা নিয়ে স্লিপ করে পড়ে যাই। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার স্কুটারে একটা স্পট আছে, ওইটা এই কারণেই হয়েছে, এই স্পটটা হয়েছে যখন আমি পড়ে গেছিলাম তখনই। এছাড়া সুজুকি এক্সেস আমাকে কোনো ধরনের প্যারা দেয় নাই, আমি খুব কমফোর্টেবলি সবসময় এটাকে রাইড করতে পারছি। তো এই ছিল সুজুকি এক্সেস 125-এর 65,000 কিলোমিটার যাওয়ার পরে রিভিউ। আশা করছি আপনাদের সব ধরনের প্রশ্নের উত্তরই আমি দিতে পারছি এই ভিডিওটাতে। এরপরেও যদি আপনাদের কোনো ধরনের কোশ্চেন থাকে, আমার কমেন্ট বক্স ওপেন থাকবে, আমি সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। মশা আমাদের মোটামুটি খেয়ে ফেলতেছে, দেখতেই পারতেছেন, সাভার এলাকায় মশা প্রচুর। আমরা কষ্ট করে রিভিউ করলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, হ্যাপি স্কুটারিং।